বন্ধুরা, আমি শামীম মুক্তার, শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, শ্রীপুর গাজীপুর। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব আপনারা জমি কেনার পূর্বে আপনার যেভাবে কাগজপত্র যাচাই বাছাই করবেন এবং যেভাবে আপনার যে জমিটা ক্রয় করতেছেন ওই জমিটার দলিল রেজিস্ট্রি করবেন। যদি আপনারা এই নিয়মগুলো মেনে দলিল রেজিস্ট্রি করেন, আপনি পরবর্তী সময় জমি কেনার পরে জমি নিয়ে কোনো জটিলতায় পড়বেন না এবং আপনার দলিলও কখনো বাতিল হবে না। আপনি জমি ক্রয় করলেন, হ্যাঁ, আপনার জমিটা পূর্বে অন্য কারো কাছে বিক্রি করা হয়েছে, হ্যাঁ, এই ঝামেলাগুলো পরবর্তী সময় তৈরি হয়, একটা পেরেশানিতে থাকতে হয়। তো এই ভিডিওতে আমি যে টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা কখনো জমি কিনে প্রতারিত হবেন না এবং আপনারা এই নিয়মগুলো মেনে জমি কেনার পূর্বে এই নিয়মগুলো মেনে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর কিন্তু আপনারা একটি দলিল রেজিস্ট্রি করবেন, তাহলে আপনার দলিল কখনোই বাতিল হবে না। তো চলুন প্রথমে যে বিষয়গুলো আসে দেখে নিই। প্রথমে আপনার হচ্ছে আপনি যে জমিটা ক্রয় করবেন ওই জমিটা আপনার যিনি বিক্রি করবে উনি আপনার কি সত্ত্বে মালিক, উনার কি এটা ওয়ারিশি সম্পত্তি, এটা আপনাকে প্রথমে যাচাই বাছাই করতে হবে, জানতে হবে। উনার কি ক্রয়কৃত সম্পত্তি, উনি আপনার কিভাবে মালিক হয়েছে, মানে আপনি যার কাছ থেকে জমি কিনবেন উনি কিভাবে মালিক, উনার যে মালিকানাটা এটা আপনি যাচাই বাছাই করবেন। এখন উনার নামে আপনার নামজারি এবং হাল সম্পর্ক খাজনা পরিশোধ আছে কিনা, কিংবা উনি যাদের কাছে কিনছিল এই জমিটা, যারা বিক্রি করছিল ওনার কাছে, তাদের ওয়ারিশদের কোনো আপত্তি আছে কিনা, কিংবা ওয়ারিশদের মধ্যে কোনো দায় দাবি আছে কিনা, কিংবা বন্টন দলিল ছিল কিনা। এগুলো ঝামেলা কিন্তু পরবর্তী সময় তৈরি হয়। দেখা যায় কি একটা জমি কেনা বেচা হয়ে গেলে পরবর্তী সময় দেখা যায় কি যে আপনার ওয়ারিশ এসে বাধা দেয় যে না, এখানে তো আমরা জমি পাই, আমার এক ভাই বেশি জমি বিক্রি করে লাইছে, আমাকে অন্য দিক দিয়ে জমি দেয় নাই। তো এই ঝামেলাগুলো মূলত হয় আপনার বন্টন দলিল না থাকার কারণে, বাটোয়ারা দলিল না থাকার কারণে। তো এই জন্য আপনারা যেটা করবেন যে আপনারা যদি কোনো ওয়ারিশি সম্পত্তি ক্রয় করেন তাহলে আপনারা যাদের কাছ থেকে আপনারা সম্পত্তি ক্রয় করবেন তাদেরকে বলবেন যে আপনার এই জমিটা নামজারি করে দেন, আর আপনার কাগজপত্র দেন, আপনার ওয়ারিশ কয়জন আছেন এবং কে কে আছে। তো ওয়ারিশান পত্রটা আপনারা যখন দেখবেন এবং নামজারিটা যখন আপনারা দেখবেন তখন আপনারা এই সম্পত্তিটা ফারাইজ করে দেখবেন কে কতটুকু সম্পত্তি আপনার পাইছে এবং কার নামে কতটুকু সম্পত্তি নামজারি হয়েছে। তো আপনার এখন ওয়ারিশি সম্পত্তি আপনার নামজারি করতে গেলে দেখা যায় কি আপনার যদি আপনার 5 জন ওয়ারিশ থাকে, তো অনেক সময় দেখা যায় কি আপনার বোনেরা কিন্তু আপনার সম্পত্তি থেকে বঞ্চিত হয়, অধিকাংশ সময় বোনেরা সম্পত্তি থেকে বঞ্চিত হয়, বোনেদেরকে সম্পত্তি দেয় না। তো এই জন্য দেখা যায় কি আপনার এখানে বোনেদেরকে বাদ দিয়ে বাকি যে ওয়ারিশরা আছে তারা কি নিজেদের নামে নামজারি করে নেয়। তারা চায় কি যে তারা বলে যে তাদের অংশটুকু নামজারি করে নিবে। তো এখন দেখা যায় আপনার এখন যে বর্তমান সময়ে যে অবস্থা, আপনার ওয়ারিশি সম্পত্তি আপনার কোনো পক্ষকে বাদ দিয়ে আপনি নামজারি করতে পারবেন না এখন। আর যদি আপনার কোনো পক্ষকে বাদ দিয়ে নামজারি করা হয় ওই ক্ষেত্রে আপনি যে জমিটা কিনবেন ওই জমিটা আপনার জন্য একটু জটিলতা তৈরি হতে পারে, কারণ যাকে আপনার বাদ দেওয়া হয়েছে সেই কিন্তু এখানে আপনার অংশ পায়। তাহলে আপনি কি করবেন, যদি ওই জমিটা আপনি কিনতেই চান তাহলে আপনার যাকে ওয়ারিশ থেকে বাদ দেওয়া হয়েছে তার সাথে আপনি যোগাযোগ করেন, যোগাযোগ করে জানেন যে কেন তাকে বাদ দেওয়া হয়েছে। অনেক সময় আপনার ওয়ারিশটা এরকম বলে যে আমার বোনরা আমি অন্য জায়গায় দিয়ে দিব সম্পত্তি, আমরা এই জায়গা থেকে দিব না, এই জায়গা থেকে আমরা সম্পত্তি নিচ্ছি, আমরা অন্য জায়গায় সম্পত্তি দিয়ে দিব। তো এই জিনিসটা অনেক বড় সমস্যা। হ্যাঁ, তো এখনকার সময় যে ওয়ারিশি সম্পত্তিগুলো কেনা বেচা হচ্ছে বা হবে, সামনে আরো কঠিন হবে যে আপনার ওয়ারিশ বাদ দিয়ে কখনো নামজারি এখনই আপনার নামজারি হয় না, ওয়ারিশ বাদ দিয়ে নামজারি হয় না। যে 5 জন ওয়ারিশ আছে, যে আপনার একজনে চাইলেও যে তার যে অংশটুকু আছে এইটুকু সে নামজারি করে নিবে একা। যদি আপনার এটা করতে যায় নামজারি জন্য জমা দেয় তাহলে আপনার ভূমি অফিস, আপনার এক্সিডেন্ট অফিস ওনারা বলে যে আপনার বন্টন দলিল নিয়ে আসেন। এখন বন্টন দলিল তো আর একা করা সম্ভব না, ওয়ারিশদেরকে রাইখা বন্টন দলিল করা সম্ভব না। তো এই জন্যই আপনার ওয়ারিশ একজন চাইলেই আপনার নামজারি করতে পারে না, ওয়ারিশ সকলেই যার যার প্রাপ্য অংশ ওইটা আপনার নামজারি করতে পারে। তো এরকম যদি আপনাদের ক্লিয়ার থাকে যে আপনার কোন একটা ওয়ারিশি সম্পত্তি ক্রয় করবেন এবং যে যতটুকু অংশ পায় অতটুকু আপনার নামজারি করা আছে, তাহলে আপনারা ওই সম্পত্তিটা কিনতে পারেন। এবং এখানে আপনার আরেকটা বিষয় যেটা দেখবেন যে আপনারা যে সম্পত্তিটা ক্রয় করবেন এটা আপনার এসএ এবং আর এর দাগ নকশা অনুযায়ী, পেন্টাগ্রাফ যেটাকে বলা হয়, আপনার তুলনামূলক নকশা অনুযায়ী মিল আছে কিনা, মানে আপনার ডিজিটাল সার্ভে করে দেখবেন যে আপনার
বা অনেকে এই জটিলতায় পড়ছে যে দেখা গেলো কি জমি কিনছে, কাগজপত্র ঠিক আছে, জমি কিনছে ধারাবাহিক ভাবে, মালিকানা ঠিক আছে, কে কার পরে মালিক হয়েছে, এস এ রেকর্ড, আর এস রেকর্ড, সি এস রেকর্ড, সবকিছু ঠিক আছে। পরবর্তী সময় দেখা যায় কি আপনার জমিটা যখন ক্রয় করছে, হ্যাঁ, ক্রয় করার পরে জমিতে বাড়িঘর করে লাইছে, বাড়িঘর কমপ্লিট করা, পরবর্তী সময় দেখা যায় কি এস এবং আর এস দাগের আপনার মিল নাই, মানে উনি যে আর এস দাগটাতে আপনার দখলে আছে, এই দাগটা আপনার অন্যদিকে দেখাইতেছে নকশাতে। তো এই জন্য আপনারা জমি কেনার পূর্বে, মানে একটা দলিল রেজিস্ট্রি করার পূর্বে আপনি যে জমিটা আপনি ক্রয় করতেছেন ওটার যে একটা সীমানা, হ্যাঁ, যিনি বিক্রি করবেন উনি তো আপনাকে সীমানাটা বুঝাইয়া দিবেন যে উত্তরে অমুক ব্যক্তি, দক্ষিণে অমুক ব্যক্তি, পূর্বে অমুক ব্যক্তি, পশ্চিমে অমুক ব্যক্তি, কিংবা এটুকু হচ্ছে আপনার সীমানা। তো এই জমিটুকুর আপনি এস এবং আর এস ডিজিটাল সার্ভে করে আপনার নকশা মিলিয়ে পেন্টাগ্রাফ করে আপনারা দেখে নেবেন, তাহলে কখনো আপনার পরবর্তী সময় কোনো ঝামেলায় পড়বেন না। এভাবে যদি আপনারা জমি কেনার পূর্বে নকশা মিলিয়ে দেখে নেন। তারপর হচ্ছে আপনার একটা বিষয়, সেটা হচ্ছে আপনার অরিজিন সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনারা দলিলে, যে আপনি একজনের কাছ থেকে অরিজিন সম্পত্তি ক্রয় করলেন, বাকি যে আরো যারা ওয়ারিশ আছে তারা তো এখানে আপত্তিও করতে পারে যে আমাদের বন্ধন দলিল নাই, আমরা নামজারি করে নিছি যার যার মতে, কিংবা নামজারি ছাড়া যদিও আপনার এখন দলিল হয় না, নামজারি ছাড়া আপনার কোনো দলিলই হয় না, হ্যাঁ, নামজারি থাকতেই হবে এবং হাল সম্পর্কে খাজনা পরিশোধ থাকতেই হবে। আর আপনি অরিজিন সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনি যেটা করবেন, দলিল করার পূর্বে, দলিল রেজিস্ট্রির সময় আপনি বাকি যে ওয়ারিশ গুলো আছে, যেরকম আপনার 5 জন ওয়ারিশ যদি আপনার থাকে, যে একজনের জমি বিক্রি করবে কিংবা দুইজনের জমি বিক্রি করবে, বাকি যে 2-3 জন আছে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন, যোগাযোগ করে তাদেরকে আপনি দলিলের সাক্ষী শনাক্ত করে রাখবেন। যদি আপনি তাদেরকে দলিলের সাক্ষী শনাক্ত করে রাখতে পারেন, তাদেরকে বললে যদি তারা আসে যে ভাই সম্পত্তি বিক্রি করতেছে, তোমরা বোন, তোমরা ভাই, তোমরা দলিলের সাক্ষী শনাক্তকারী হও, তাহলে দেখা যাবে কি এখানে আপনার আর কোনো জটিলতা থাকবে না। কারণ তারা যদি না আসে তাহলে বুঝবেন তাদের এখানে আপত্তি আছে, আর যদি তারা আসে দলিলের সাক্ষী শনাক্তকারী দিতে হইতে, কিন্তু যদি আপনার দেশের বাইরে থাকে তাহলে ভিন্ন কথা। তারপরও আপনি জমি ক্রেতা হিসাবে আপনি তার যে ওয়ারিশ আছে তাদের সাথে কথা বলে নিবেন, দেশের বাইরে থাকলেও কথা বলে নিবেন যে আপনার বাড়িতে জমি বিক্রি করতেছে, এখান দিয়ে আমি জমিটুকু নিতেছি। বাইরে থাকলে তো সাক্ষী নিতে পারবেন না, যদি দেশের বাইরে থাকে সাক্ষী নিতে পারবেন না। যদি দেশে থাকে তাহলে তাদেরকে বলবেন দলিলে এসে সাক্ষী শনাক্তকারী হইতে, তাহলে দেখবেন না আপনার যে জমি কেনার পর যে জটিলতায় পড়তে হয়, যে দখল দেয় না, ওয়ারিশটা এসে বাধা দেয়, দাবি করে যে সম্পত্তি আপনার এখানে পা, এটা এমনটা হবে না। আরেকটা বিষয় যেটা করবেন, আপনি দলিল লেখক দিয়া যখন আপনার দলিল লেখাইবেন, অনেক সময় হয় কি আপনার দলিলে অনেকগুলো দাগ তুলা দেওয়া হয়, আর এস অনেকগুলো দাগ তুলা দেয়া আছে, অনেকগুলো দাগ তুলা দেয়া দেখা গেল কি আপনি জমি কিনতেছেন, আপনি 7 শতাংশ, আপনার এই 7 শতাংশ জমি পড়ছে আপনার এক দাগে। এখন দলিলে কি করে আপনার সিকিউরিটি দাগ দেয়, সিকিউরিটি দাগ হচ্ছে আপনার যে আপনি যখন নাকি আপনি যে দাগে দখলে আছেন এই দাগে জমি না পাবেন, অন্য দাগে আপনি যেতে পারবেন আর কি। তো এটা যদি আপনার করা হয় তাহলে আপনার কি জটিলতা তৈরি হয়, দেখা গেছে কি এটার ক্ষেত্রে আপনার 7টা দাগ তুলে দিল, 7 শতাংশ জমি, আপনি কিন্তু জমি এক দাগে দখলে নিয়েছেন। এখন যখনই আপনি জমিটা নাম জারির জন্য দিবেন তখন কিন্তু আপনাকে, মানে এখানে 7টা দাগ তুলে দেয়া যে এই 7 দাগের কাতে 7 শতাংশ জমি বিক্রি করা হলো, এই 7 দাগের কাতে মোট এতটুকু জমি আছে, দাগে 200 শতাংশ 300 শতাংশ জমি আছে, ইহার কাতে 7 শতাংশ জমি বিক্রি করা হলো। এখন আপনার এখানে নির্দিষ্ট করে মেনশন করে দেওয়া হলো না আপনি যে দাগে বুক দখলে নিবেন, এই দাগটা কিন্তু বুক দখল করে দেওয়া হলো না, বুক দখল দেওয়া হলো না। কিন্তু এখানে যদি আপনার নিচে ইহার কাতে আর এস এত নং দাগ বুক দখলে 7 শতাংশ জমি বিক্রি করা হলো, যদি এরকম ভাবে মানে জিনিসটা লেখা দেওয়া ক্লিয়ার করা হইতো, তাহলে পরবর্তী সময় কিন্তু আপনি যখন নামজারির জন্য জমা দিতেন তখন কিন্তু আপনার আর এস যে জায়গা থেকে আপনি বুক দখলে নিছেন এ জায়গায় কিন্তু আপনাকে নামজারি মানে দেওয়া হবে, নামজারি তারা ভূমি অফিস এবং এসিডেন্ট অফিস এই জায়গা থেকে আপনাকে নামজারি দিবে। এখন এখানে আপনার জটিলতা তৈরি হয়, পূর্বে যে অনেক দলিল আছে এরকম যে 8টা 10টা 15টা এরকম দলিল আছে আপনার 20টা 30টা পর্যন্ত দাগ দেওয়া, এই দাগের কাতে 200 শতাংশ জমি বিক্রি করা। এখন আপনি দখল কোন দাগ থেকে নেবেন, কারণ দলিল আপনার মেনশন করা নাই, উল্লেখ করা নাই দখল কোন দাগে, আপনি সরজমিনে একটা দাগে দখলে আছেন, তো এটা নিয়ে জটিলতা তৈরি হয়। তো এখন আপনার এই জটিলতা গুলো অনেক কমে গেছে, কারণ আপনারা অনেক সচেতন যারা জমি ক্রয় করেন, এগুলো বিষয়গুলো খুব যাচাই বাছাই করে নেবেন, কারণ একটা জমি ক্রয় করবেন এটা আপনার সারা জীবনের সঞ্চয়ের টাকা হতে, বৈদেশিক পারিশ্রমিক টাকা হতে পারে, হ্যাঁ, কিংবা বিভিন্ন থেকে ইনকাম সোর্স আপনার থাকতে পারে। তো সারা জীবনের সঞ্চয় দিয়ে যখন আপনি একটা জমি ক্রয় করবেন, ওইটা ক্রয় করে যদি আপনি প্রতারিত হন, কিংবা ওইটা জমি ক্রয় করে যদি আপনি
টেনশন পেরেশানিতে পড়েন তাহলে তো মানে সমস্যা, ঠিক না? তো এই জিনিসগুলা যদি আপনি যাচাই বাছাই করে নেন কিংবা এইভাবে যদি স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলা দেখে নেন, তাহলে জমি কিনে কখনো প্রতারিত হবেন না। তারপর আরেকটা বিষয়, যেটা আপনার যিনি জমি বিক্রি করবে ওনার আপনার ভূমি অফিস থেকে আপনার ওনার যে কাগজপত্র গুলো আছে, যে ওনার যদি নামজারি থাকে কিংবা ওনার যদি খতিয়ান গুলো থাকে, যে ওনার নামে যদি আরএস রেকর্ড থাকে, আপনি দেখে নেবেন রেকর্ডের নাম ঠিক আছে কিনা। তারপর আপনার ওই যে দাগ থেকে আপনি জমি ক্রয় করতেছেন এই দাগে আপনার কতটুকু জমি আছে। তারপর ওনার যদি নামজারি থাকে তাহলে আপনার ওনার নামজারিতে আপনার কতটুকু জমি আছে। হ্যাঁ, আপনি ভূমি অফিসে গিয়ে যদি ওনার নামজারিটা নিয়ে বলেন যে ভাই আমি তো এই খতিয়ান থেকে এই নামজারি থেকে আমি জমি ক্রয় করতেছি, এই খারিজ থেকে আমি জমি ক্রয় করতেছি, অমুক ব্যক্তি আমার কাছে জমি বিক্রি করবে, এখন আমি যদি জমি ক্রয় করি আপনারা কি আমাকে নামজারি দিবেন? তাহলে কিন্তু তারা তাদের যে রেকর্ড বই আছে এই বইগুলো বের করে দেখবে ওনার নামে আপনার নামজারি করা আছে কিনা, থাকলে আপনার কতটুকু জমি আছে। উনি যদি 7% জমি বিক্রি করে, ওনার নামে যদি 7% জমি নামজারি করা থাকে, তাহলে আপনি ওইখান থেকে 7% জমি তারা বলবে যে হ্যাঁ আপনার 7% জমি তাকে আছে, আপনি 7% কিনতে পারবেন, সমস্যা নাই। তখন আপনি সার্ভেয়ার নিয়ে সরজমিনে পেন্টাগ্রাফ করে তুলনামূলক নকশা দিয়ে এসআরএস নকশা দিয়ে সবকিছু কমপ্লিট করে আপনি জমিটুকু নিতে পারেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি। জমি কেনার পূর্বে যে আপনি যার কাছ থেকে জমি ক্রয় করতেছেন ওই ব্যক্তি আপনার পূর্বে কারো কাছে জমিটা বিক্রি করছে কিনা কিংবা ব্যাংক থেকে লোন নিয়েছে কিনা, এই বিষয়টা জানার জন্য আপনাদেরকে সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি করতে হবে ওই ব্যক্তির নাম দিয়ে, এবং আপনি যে জমিটা ক্রয় করতেছেন ওইটার এসআরএস দাগ দিয়ে মৌজার নাম, জেলা উপজেলা এই তথ্যগুলো দিলে আপনি সাব রেজিস্ট্রি অফিসে যে সাব রেজিস্ট্রি অফিসে আন্ডার জমিটা পড়ছে ওই সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনি এই তথ্যগুলা নিতে পারবেন, বের করে নিতে পারবেন। এই তথ্যগুলো যদি আপনি দেন, যিনি জমি বিক্রি করতেছে ওনার নাম, ওনার পিতার নাম, ওনার ঠিকানা, এসআরএস দাগ, তাহলে আপনারা এখান থেকে বের করতে পারবেন কতটুকু জমি বিক্রি করছে এবং কতটুকু জমি মানে উনি আপনার কাছে জমি বিক্রি করার পর অন্য কারো কাছে জমি বিক্রি করছে কিনা কিংবা ব্যাংকে লোন দিয়েছে কিনা, এই তথ্যগুলো আপনার সহজে বের করে নিতে পারবেন। একটা জমি কিনবেন, হ্যাঁ লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনবেন, এগুলো আপনার ভূমি অফিস, তারপর সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি, এগুলো আপনার দেখা যায় কি 5-6 হাজার টাকা খরচ যায়। হ্যাঁ, ভূমি অফিসে আপনার 200-300 টাকা খরচ যায়, সাব রেজিস্ট্রি অফিসে তল্লাশি বিষয়টা এগুলো আপনার অনেক, তল্লাশিতে আপনার অনেকগুলো বই দেখতে হয়, রানিং বই থাকে, হ্যাঁ এগুলো দেখতে হয়, এগুলোর জন্য আপনার দেখা যায় কি 5-6 হাজার টাকা খরচ যায়। হ্যাঁ, আর 5-6 বছরের তল্লাশি দিলে 5-6 হাজার টাকা খরচ যায়। আপনার এই ক্ষেত্রে সময় লাগে 7-8 দিন সময় লাগে, কিংবা সর্বোচ্চ 10 দিন সময় নেয়। তো যিনি তল্লাশি দিবে ওনাকে যত বেশি সময় দেওয়া যায় ততই আপনি মানে উনি আপনাকে ক্লিয়ারলি একটা রিপোর্ট দিতে পারবে, ভালোভাবে দেখতে পারবে, কারণ এগুলো আপনার দেখতে গেলেও সময় লাগে, তল্লাশি করতে গেলেও সময় লাগে। তো এভাবে যদি আপনারা জমি ক্রয় করেন তাহলে জমি কিনে আপনি কখনো প্রতারিত হবেন না। আমি যে বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি, এইভাবে আপনারা জমি কেনার পূর্বে যাচাই বাছাই করে নেবেন, পেন্টাগ্রাফ করে নেবেন, তারপর ওয়ারিশদেরকে সাক্ষী করে নেবেন, ভূমি অফিসে চেক করে নেবেন দাগে জমি আছে কিনা, সাব রেজিস্ট্রি অফিস থেকে তল্লাশি করে নেবেন, তাহলে জমি কিনে আপনাকে কখনো টেনশন কিনতে হবে না। এক কথায় জমি কিনে আপনাকে টেনশন কিনতে হবে। দলিলের যে বিষয়টা, একটা দলিল যদি আপনার রেজিস্ট্রি হয়ে যায় দলিল কখনো বাতিল হয় না। আপনার পাওয়ার দলিল এবং বায়নাপত্র দলিল, এই দলিলগুলো আপনার পরবর্তী সময় পণ্যনামা দলিল করা যায়। আর বাকি যে দলিলগুলো আছে, সাপকলা দলিল, হেবা ঘোষণাপত্র দলিল, এওয়াজ পরিবর্তন দলিল, বন্টন দলিল, দানপত্র দলিল, এগুলোতে যদি আপনার ভুলভ্রান্তি থাকে এগুলো আপনার সংশোধন করা যায় থাকে। দলিলের নিয়ম কানুন অনুযায়ী যদি আপনার দলিল রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে আপনার দলিল কখনো বাতিল হয় না। তো আমি শামীম মুক্তার, শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, শ্রীপুর গাজীপুর। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু মহলে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখে আপনার উপকৃত হতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মিস না হয়। তো আল্লাহ হাফেজ।